ফাংশন কাকে বলে? কেউ কি বলতে পারো কিছু? তোমরা 9-10-এ পড়ে আসছো ফাংশন। ফাংশন কাকে বলে বাচ্চারা? মান্নান কিছু বলো তো। फंक्शन क्या चीज़ है? मायशा बोलो तो किसु। সুপ্ত মনে আসতেছে না ভাইয়া। মনে আসতেছে না? অন্য কোথাও আসতেছে? ওখান থেকে নিয়ে এসে বলো। আচ্ছা যাই হোক, ফাংশন হলো একটা মেশিন, কিন্তু গাণিতিক মেশিন। এটা আবার কেমন ব্যাপার? গাণিতিক মেশিন আবার কাকে বলে? একটু দেখো, আমরা যদি এটাকে যদি একটা মেশিন বলি, ধরো কাঠ কাটার মেশিন। আমাদের এখানে কাঠ আছে, এই যে কাঠের টুকরা মনে করো, এটা গেল মেশিনের মধ্যে, খেচাং করে কেটে বেরোয় আসলো, এই 2 টুকরা করে ফেললো। তাহলে এই মেশিনের ফাংশনালিটি হলো এইটা টুকরাটাকে যেটাই দাও, কাট দিলে কাট বাই 2 করে আউটপুট দেয়। ওকে, তার মানে এই মেশিনে ইনপুট যদি 10 সাইজের কাট দেই, তাহলে 5 সাইজের কাট বের হয়ে আসবে অ্যান্সার হিসেবে। এটা যদি 10 হয়, ওইদিকে একটা 5 টুকরা বের হবে। এটা যদি 15 হয়, তাহলে 15/2 বের হবে। এখানে যদি 20 হয়, তাহলে 10 বের হবে। এরকম করে মেশিনের ফাংশনালিটিটা এরকম, ইনপুট দিলে 20, আউটপুট পাবো 10, এরকম ফাংশন এটা, মানে মেশিনটা এরকম আর কি। আচ্ছা, তাহলে যদি আমরা এতটুকু বুঝে থাকি, এখন এটাকে গাণিতিকভাবে লিখতে চাই। এই যে কাট কাটার যে মেশিনটা দেখলাম আমরা, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখতে যদি চাই, তাহলে দেখতে হবে এরকম, এফ অফ কাট ইজ ইকাল টু কাঠের টুকরাটা কেমনে বের করে, কাট বাই 2 বা কাঠের টুকরা। ওকে, যেমন 10 সাইজের কাঠ দিলে 10/2 বেড়ে আসে, 5 সাইজের কাঠ আউটপুট পাওয়া যায়। 20 সাইজের দিলে 20/2 মানে 10 সাইজের কাঠ পাওয়া যায়। তাইলে গাণিতিকভাবে এইখানে যেটা নাম দিচ্ছি, যদি বকুলের নাম একটা মেশিন দেয়, তাহলে বি, আর এটা হলে এই জায়গা দিয়ে ইনপুটটা দিতে হবে, আর এইখানে ফাংশনালিটিটা লিখতে হবে, ইনপুটের ফাংশনালিটি। একটু গাণিতিকভাবে লিখলে, গণিতের সাধারণ জিনিসপত্র দিয়ে লিখলে আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকাল টু x/2। এটাই বেসিক্যালি ফাংশন। তার মানে বাস্তব জগতে যত যন্ত্র দেখো, এটাকে গাণিতিকভাবে ফাংশন আকারে প্রকাশ করার চেষ্টা করা যেতে পারে। এখন এইটা বুঝলাম যে একটা ফাংশন হলো গাণিতিক একটা মেশিন, যেটা একটা ইনপুট নেবে, একটা আউটপুট বের করে দেবে, এবং ওইটার মধ্যে বিভিন্ন ফাংশনালিটি থাকতে পারে। এখন তাহলে ফাংশনের নর্মাল যে সংজ্ঞাটা আছে, গাণিতিক সংজ্ঞা, মানে যেটা গণিতের ভাষায় যে বুঝতে হবে, আমার লিখতে হইতে পারে কোনো কারণে, ফর্মাল ওয়েতে আমরা লিখতে পারি যে অন্বয়ের প্রতিটি ক্রমজোড়ের যে অন্বয়ের, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ওইটা ক্লাস হচ্ছে, তাতে চলে আসো। গুগল মিট সফটওয়্যারে অন করো, গুগল মিট সফটওয়্যারে অন করার চেষ্টা করো। তুমি গুগল মিট সফটওয়্যার ইউজ করতেছো নাকি হচ্ছে না? কেন কি বোকা বলা ভাই, গুগল মিট ইউজ করতে আসছে, এখন বক্তব্য দিচ্ছে। আচ্ছা, যে অন্বয়ের প্রতিটি ক্রমজোড়ের, আমরা ফাংশনের যদি সংজ্ঞাটা লিখি, ফাংশন কি একটা মেশিন সেটা আমরা বললাম, গাণিতিকভাবে মেশিনটাকে কেমনে দেখা যায় সেটাও বুঝলাম। এখন লেখো, মানে ফর্মাল ওয়েতে ফাংশনের সংজ্ঞাটা কীরকম দেব। যে অন্বয়ের প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, মানে এক নয়, তাকে ফাংশন বলে।
আমরা একটু আগে দেখছিলাম যে ফাংশন হলো যদি কাট কাটার মেশিন হইতো তাহলে মনে করো একটা কিছু একটা বললাম, আমরা মেশিনটার নাম দিলাম মনে করো সাথী এস। মেশিনটার ভিতরে কাট ইনপুট দিচ্ছিলাম, আর কাঠের ওইটার মেশিনের করাতের সাইজ অনুযায়ী হতে পারে যে 3 টুকরা করে, 3টা সমান টুকরা করে বের করে দিবে টুকরাগুলোতে। তো এটা একটা মেশিন। এখন ভেবে দেখো আমাদের হাতে থাকা ক্যালকুলেটর, সেটাও একটা মেশিন। এই ক্যালকুলেটরের মধ্যে ধরো 9 চাপ দিলা, এখানে 9 উঠলো, এরপর আবার 9 চাপ দিলা, উঠলো 10। তাহলে কি ক্যালকুলেটরটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে বাচ্চারা বলো তো? মিম আসছে অনেক পরে, লেট করে। আচ্ছা দেখো, যে অন্যয়ের প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন বা এক নয় তাকে বলতেছি আমরা ফাংশন। যেমন কাট কাটার মেশিনের নাম যদি হয় সাথী, তার ভিতরে কাট ইনসার্ট করলে কাট বাই 3 হয়ে টুকরোগুলো বের হবে। এটা আমরা বুঝছি এতটুকু। কিন্তু আমি যদি এখানে 9 চাপ দেই তাহলে একটা ক্যালকুলেটারে যদি 9 ওঠে, আবার 9 চাপ দিলে যদি 10 ওঠে, তাহলে ক্যালকুলেটারটা নষ্ট হয়ে গেছে আমরা বলি, তাই না মান্নান? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা এভাবে লিখতে পারি না 9 দিলাম 9 উঠলো, এরপরে 9 দিলাম 10 উঠলো। এরকম যদি সম্পর্ক থাকে 9 আর 9 এর মধ্যে, 9 আর 10 এর মধ্যে, তখন আমরা এই সম্পর্কগুলোকে ফাংশন বলবো না। এখন এইখানে থাকা প্রত্যেকটা জিনিসের ওয়ার্ডের মানে একটু বোঝার চেষ্টা করো। এইখানে আমি কয়েকটা কথা বলছি দেখো ফাংশনের সংজ্ঞার মধ্যে। 1 নম্বর কথাটা হলো অন্যয়। অন্যয় মানে হলো সিম্পল কথা রিলেশনস। এটা আবার কেমন জিনিস? রিলেশন মানে তোমাকে যদি একটু হাতের মধ্যে বা গালের মধ্যে চিমটি দেওয়া হয়, তারপর তুমি একটু চিৎকার দাও জোরে জোরে, তাহলে এই যে চিমটি আর চিৎকারের সম্পর্কগুলো, এই যে চিমটি আর চিৎকার, এগুলাকে যদি আমি এইভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখি যে একটা চিমটি দিলাম 2 বার চিৎকার দিছে, 2টা চিমটি দিলাম 3 বার চিৎকার দিছে, তার মানে চিমটির সাথে চিৎকারের একটা সম্পর্ক আছে। সেটাকে আমি এইভাবে জোড়ায় জোড়ায় লিখতে পারি ক্রমজোড় আকারে। এই পুরো সেটটাকেই, এই যে চিমটি আর চিৎকার, এই পুরো সেটটাকেই বলা হচ্ছে অন্যয়। ছাত্র জয়েন করার জন্য ফোন করতেছে, ওর কলটা একটু ধরি, দাঁড়াও। হ্যালো, তুমি মনে হয় মানে কি সফটওয়্যার আছে তুমি এখন? আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বলো তো ওই লিঙ্কটা কি লিঙ্কে আছো তুমি, মানে লিঙ্কটার লাস্টের টুক বলো তো আমাকে। আচ্ছা একটু ফোনে দেখে এখনই বলো। আমি লিঙ্ক লাস্টে ইডব্লিউ আছে। তোমার নাম কি? আচ্ছা, লাস্টে ইডব্লিউ হলে তো ওই লিঙ্কে না। তোমাকে আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, তারও তুমি মনে আগের দিনের লিঙ্ক চেক করতেছো। এই তো বিপদে পড়ে গেছি গা, ছাত্রকে ভুল লিঙ্ক পাঠাই দিছি, বেচারার তো কোনো দোষ নাই। যাই হোক, ওকে আবার রিভিউ করে দেবো না। তোমরা যারা যারা আসছো পরে আগে পরে, তাদের সবাইকে রিভিউ করা যাবে না, কপি দেবে। ভাই আমিও আগের লিঙ্ক দিয়ে ঢুকলাম। মিম কেমন আছো তুমি? তোমার তো খবরই পাওয়া যাচ্ছে না, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি কি পলাতক? মিম কোথায় ভাই? আমি তো আছি। তুমি কালকে আসো নাই? কালকে আমরা কালকে আসিনি। স্বামী স্ত্রী কেমিস্ট্রি ভালো করলাম। সাব্বির আসছে, সাব্বির আমরা ফাংশন করতেছি। জি ভাইয়া। তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, তুমি লেট করে আসছো, তোমার জন্য আর কয়েকজনের জন্য ক্লাসটা একটু রিপিট করতেছি 5 মিনিট। ওকে দেখো, ঠিক আছে। একটু ফার্স্ট যাব শুরুর দিকে। ফাংশন জেনারেলি কোনো মেশিনকে ফাংশন বলে যদি এটা কাট কাটার মেশিন হয়। ধরো এখানে আমি একটা
কাঠের টুকরা আনলাম, তারপরে কেটে ফেললাম। ওকে, কি হইলো, কাঠের টুকরাটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এই মেশিনের ফাংশনালিটিটা হলো কাট বাই 2, মানে কাঠের টুকরাটা সে দুই ভাগে ভাগ করে। গাণিতিকভাবে যদি কথাটা বলি, 10 মিটারের একটা কাঠ থাকলে টুকরা করে 5 মিটার বানিয়ে ফেলবে সে। আবার যদি 20 মিটারের কাঠ থাকে সেটার টুকরা করে 10 মিটার বানিয়ে ফেলবে সে। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, লেখার কায়দাটা কীরকম হবে এটা একটু দেখো। গাণিতিকভাবে লিখতে গেলে এইভাবে লিখতে হবে যে এটা কাঠ ইনপুট নিচ্ছে, সেই কাঠটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছে। তো আমি 10 সাইজের কাঠ ইনপুট দিলে বা 100 সাইজের কাঠ ইনপুট দিলে 100/2 হয়ে 50 সাইজের কাঠের টুকরা বের হবে। আবার 50 দিলে 50/2 হয়ে 25 বের হবে। এটাকে তোমাদের একদম সাধারণ গণিতের ভাষায় যদি লিখতাম তাহলে লিখতে হইতো f(x) = x/2, অথবা সাববিট যদি হয়, সাববিট নামের একটা ফাংশন যদি হয়, সেটার মধ্যে যদি কোনো চাল ইনপুট দেওয়া হয় তাহলে চাল লিখতে হবে এখানে, আর বাইরে বের হয়ে আসবে চালের, ধরো গুঁড়া কইরা কয়েক টুকরা 10 টুকরা করে বের হয়ে আসে, তাহলে এটা চালের গুঁড়া আউটপুট হিসেবে পাবো। এই জিনিসটাই আসলে বাস্তবে আমরা দেখি যে যন্ত্রগুলো, সেগুলোকে গাণিতিক রূপ দিয়ে আমরা ফাংশন বলতেছি। ফাংশনের সংজ্ঞা যদি জিজ্ঞেস করো, এখন যদি আমরা বুঝতে পারি যে ফাংশন হলো যন্ত্র, কিন্তু ফাংশনের সংজ্ঞাটা কিভাবে দেব, ফর্মালি কিভাবে বলবো গণিতের ভাষায়, সেটা এখানে যে বলেছি যে অন্বয়ের প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন অর্থাৎ এক নয়, তাকে ফাংশন বলে। সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও সংজ্ঞাটা, অথবা লিখে নাও। আচ্ছা, এটা আমি বোঝাচ্ছিলাম একটু আগে যে একটা ক্যালকুলেটারে বটন 9 চাপ দিলে যদি 9 ওঠে, আবার 9 চাপ দিলে যদি 10 ওঠে, তাহলে তোর ক্যালকুলেটারটা ঠিক আছে বলা যাবে না, বলতে হবে আমার ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে বা ফোন হ্যাং করতেছে। ঠিক একই রকমভাবে একটা ইনপুট দিতেছ, 9 পাচ্ছ, একই ইনপুট দিচ্ছ আবার 10 পাচ্ছ, এরকম ফাংশনকে আমরা ফাংশন বলবো না। এইখানে এই সংজ্ঞাটার মধ্যে সংজ্ঞাটা বোঝানোর জন্য প্রথম একটা ওয়ার্ড যেটা এখানে লেখা রয়েছে অন্বয়। অন্বয় অর্থ কি সাব্বির বলতে পারবা? অন্বয়ের ভিতরে যেগুলা থাকে উপাদান, মানে সেটের মধ্যে জোড়া জোড়া, সেগুলাকে ক্রমজোড় বলে। সাধারণত অন্বয় অর্থ ক্রমজোড় না, অন্বয় অর্থ হলো রিলেশনস বা সম্পর্ক। গুড, ভেরি গুড। এটা আমি বোঝাচ্ছিলাম যে তোমাকে যদি আমি একটা চিমটি দেই, তুমি যদি 2 বার চিৎকার দাও, যদি 2টা চিমটি দিয়ে যদি তুমি 3 বার চিৎকার দাও, তাহলে চিৎকারের সাথে চিমটির যে নাম্বার নিউমেরিক্যাল যে সম্পর্কটা আছে, সেটাকে আমরা এইভাবে জোড়ায় জোড়ায় লিখতে পারি। এটাকে আমরা বলতেছি রিলেশনস বা অন্বয়। যখন আমরা একটা সেট দিয়ে এইভাবে লিখবো জোড়ায় জোড়ায় সম্পর্কগুলাকে, এই প্রত্যেকটা এই যে এইগুলাকে বলা হইতেছে ক্রমজোড়। এই জোড়াগুলাকে, এর সাথে বি এর সম্পর্ক, সির সাথে ডি এর সম্পর্ক, এগুলাকে বলা হচ্ছে ক্রমজোড়। আচ্ছা, কোনো একটা ক্রম মেনটেন করে জোড় হয়ে আছে তারা, সোজা কথা। এখন তোমার যে বোঝার ব্যাপারটা আছে এখানে, সেটা হলো এখানে বলা হইতেছে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে, মানে এক হবে না। এই কথার এক্সাম্পল আমরা একটু দেখি, চলো ডার্ক স্ক্রিনে যাই। আবার আমরা যদি বলি F1 1 2 3 4 তারপরে 1 5, আর যদি F2 বলি 1 2 3 1 5 6। এখন বলো তো উপরের এই যে সম্পর্কটা, এই যে রিলেশন অন্যটা, এইটা মধ্যে যে ক্রমজোড়গুলো আছে সেটার মধ্যে দেখো তো একই প্রথম উপাদান আলো একাধিক পদ আছে কিনা? আছে। একবার এক ইনপুট দিলে 2 বের হয়, আর একবার এক ইনপুট দিলে 5 বের হয়। এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? অ্যান্সার হলো না, নট ফাংশন। কিন্তু অন্যয় বলতে পারবো, বাট রিলেশনস। তার মানে এটা রিলেশন বলা যাবে, এক ধরনের সম্পর্ক আছে তো আছে, সমস্যা নাই। এটা ফাংশন না, কিন্তু এটাকে অন্যয় বলা যাবে। এই নিচেরটার মধ্যে দেখো তো একই কমন কোনো প্রথম উপাদান বিশিষ্ট ক্রমজোড় আছে? একটাও নাই। 1 3 5 এরা সবাই ভিন্ন ভিন্ন। তাইলে আমরা বলতে পারবো কি এটা ফাংশন, প্লাস এটা ক্রমজোড় রিলেশনস।
এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি না, সকল অন্যয় ফাংশন না, বাট সকল ফাংশনই অন্যয়, তাই না? মাইশা বুঝতে পারছো? মিম বুঝতে পারছো? মান্নান, সাব্বির, কেউ বুঝতে পারছো না? বুঝো না কিছুই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাইলে আমরা ক্রমজোড় চিনলাম, ফাংশন কোন ক্রমজোড়গুলারে বলা, সরি অন্যয় চিনলাম, ক্রমজোড় চিনলাম, ফাংশন চিনলাম, এই জিনিসগুলো চিনলাম আমরা। আমরা এরপরে যেটা দেখব সেটা হলো, আমরা যে জিনিসটা দেখব এখন সেটা হলো, দেখো এখানে কি আছে, না একটা ফাংশনের ইনভার্স ফাংশন দেখবো। আচ্ছা দেখি, চলো এটা দেখিয়ে ফেলি, বাদ দিয়ে লাভ কি, এটা একটু ক্লিন করতে হবে আমার। একটা স্লাইডের উপর দিয়ে দাগ দিয়ে ফেলছিলাম। আচ্ছা চলো, ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন কাকে বলে এটা একটু বোঝার আগে তোমার একটা ব্যাপার বুঝতে হবে। আমরা ফাংশনের মধ্যে এইখান থেকে যেটা দেই এটা হলো ইনপুট, আর ফাংশনের ভিতর দিয়ে ফাংশনালিটি ক্রস করে, মানে ফাংশনালিটিটা ফেস করে বের হয়ে আসে যেটা, সেটাকে বলতেছি আউটপুট। যদি আমি এমন ফাংশন বানাইতে পারি যে ইনপুট দেব, আউটপুট বের হবে না, বরং আউটপুটকে ইনপুট হিসেবে দেব। এবার আউটপুটটাকে, এবার এইখানকার আউটপুটটারে ইন করতেছি, আর বের হয়ে আসবে আমার এই যে ইনপুটটা। অনেকটা বলতে পারো চাল ভাঙা গুঁড়া করছো, আবার চালে গুঁড়া ঢুকাইছো, ফিরে আসতেছে চাল। যদিও এরকম মেশিন হইলে ভালোই হইতো, খারাপ হইতো না। বাট তুমি তো দেখোই ভাত রান্না করলে ভাতগুলা ফুলে ওঠে, বড় হয়ে ওঠে, এরকম হইতেই পারে যে ছোট সাইজের দিচ্ছ ওটা বড় হয়ে বেরোয় আসছে, সেটা হইতেই পারে, অসম্ভব কিছু না। ধরো তুমি বুলডোজার যদি একটা ফাংশন বলি, বুলডোজার ফাংশন করবে কি? বুলডোজার ফাংশনের মধ্যে যদি আমি একটা বাড়িকে ঢুকিয়ে দিই, বুলডোজার ফাংশনটা কি করবে একটু দেখো, আমি ছবি আঁকি তাহলে মজা লাগবে দেখতে। দেখো, ধরো এটা বুলডোজারের ফাংশনালিটি, এটার মধ্যে তুমি একটা হোম, একটা বাড়িকে ইনপুট দিলা, আউটপুট হিসেবে ও কি করবে, ছোট ছোট ইটের গুঁড়া টুকরা সুরকি এগুলা দেবে, বুলডোজার এটা ভাঙা টুকরা টুকরা করে দেবে। আবার যদি এটা যদি বুলডোজার ফাংশন হয় বুল বি, তাইলে এটার ইনভার্স ফাংশনটা কীরকম হবে? এটার ইনভার্স ফাংশনটা হবে এরকম, বুলডোজারের ইনভার্স ফাংশন এইভাবে লিখতে হবে, টু দি পাওয়ার -1 দিয়ে। এটাকে টু দি পাওয়ার -1 ফাংশনের ভাষায় মোটেও বলে না, এটাকে বলে ইনভার্স। দুইটা দেখতে একই রকম কিন্তু কথা ভিন্ন। ইনভার্সের মানে বুঝাচ্ছি এতক্ষণ ধরে, নাহলে কেন বুঝাইতাম, কইতাম তো যে টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, না, এইটা এর মানে ইনভার্স না। ফাংশনের জগতে এটার মানে মোটেও ইনভার্স না। আচ্ছা দেখো, এইখানে আমি এইবার বুলডোজারের ইনভার্স ফাংশন কি হইতে পারে জানো? সিমেন্টিং ফাংশন বা সিমেন্ট। সেটা কি করতে পারে? ধরো তুমি ইটের গুঁড়া, ইট দিলা, সুরকি দিলা, তারপরে এই বালি দিলা, এই সমস্ত টুকরা দিলা, সে করবে কি, ওইটাকে তুমি যদি মিস্ত্রিদের দিয়ে সুন্দর করে, রাজমিস্ত্রি এবং আমাদের কি বলে লেবারদের দিয়ে ঠিকঠাক মতো বসাও, তাইলে সে আউটপুট হিসেবে একটা সুন্দর বাড়ি তৈরি করে দেবে। ওকে, এখানে তুমি থাকবা। এটা হলো এই ফাংশনটার ইনভার্স ফাংশন, নিচেরটা, মানে ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট করে দিলে ইনভার্স ফাংশন পাওয়া যায়। এখন আমরা গাণিতিকভাবে দেখব যে কিভাবে ইনভার্স ফাংশন বের করতে হয়। যদি একটা ফাংশন থাকে এফ, যেটার এইটা হলো ইনপুট আর এটা আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এভাবে লেখা হয়েছে ফাংশনটাকে। এখন যদি এটার ইনভার্স বলি আমি, এটার ডোমেনটা কত হবে? আচ্ছা, ডোমেন রেঞ্জ বলার আগে তোমাদের ফাংশনের একটু পরিচিতি দিয়ে নেই ভালো মতো। একটা ফাংশনের এইখানে যেটা ইনপুট করি, তারপরে এইখানে একটা কিছু বের হয়ে আসে, পাশে একটা a to b লেখা থাকে, এইখানে এই জিনিসটা যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় ডোমেইন বা ইনপুট। আর এইটুকু যেটা আসে
সেটাকে বলা হইতেছে ডোমেনের রেসপেক্ট আউটপুট বা রেঞ্জ। এইটা হইল ডোমেনটার সেটটা দেওয়া থাকে, মানে ডোমেনের ভিতরে কি কি ইনসার্ট করা যাবে সেই সেট। তোমাকে বোঝার সুবিধার্থে তোমাকে বলতে পারি আমি, তোমার ক্যালকুলেটারে ইনপুট হিসেবে কি দেওয়া যেতে পারে, চাপ দেওয়া যেতে পারে, টাচ করা যেতে পারে, পুশ করা যেতে পারে, কিন্তু ঘুষি মারা যেতে পারে না। এই যে ঘুষি, তারপরে লাথি, গুতা, এই এই জিনিসগুলা ক্যালকুলেটারের বটনের জন্য প্রযোজ্য না। মানে তুমি যদি ঘুষি লাথি মারা শুরু করো ক্যালকুলেটারের বটনের মধ্যে, তাহলে ক্যালকুলেটারটা নষ্ট হয়ে যাবে। তার মানে ডোমেনের সেটের মধ্যে ঘুষি লাথি থাকবে না, থাকবে চাপ দেওয়া, একটু টাচ করা, এইসব থাকতে পারে। এরপরে এই বি আসলে টোটাল আউটপুট, টোটাল আউটপুটের সেট, মানে যা যা বের হইতে পারে মোস্ট প্রবাবল সব কিছুই। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া রেঞ্জ বললেন আপনি, এটাই তো আউটপুটটা, তাহলে এটা আবার টোটাল আউটপুট বলতে আর রেঞ্জ বলতে তাহলে পার্থক্যটা কোথায়? রেঞ্জ আর এটা বি এর পার্থক্যটা কোথায়? টোটাল আউটপুটের বাংলা নাম হলো কোডোমেইন, সরি বাংলা নাম না, কোডোমেইন। মানে গাণিতিকভাবে এটাকে আউটপুট, টোটাল আউটপুট বলে না, কোডোমেইন বলে। তাহলে কোডোমেইন আর রেঞ্জের পার্থক্যটা কোথায়? একটা কথা বুঝিয়ে দিই, এটা হলো মেশিন ডিজাইনার এই দুটো জিনিস দিয়ে দিছে, এ আর বি। যেমন ওয়ারেন্টি কার্ডের মতো দেওয়া থাকে না, তোমাকে বলে দেয় যে ফোনের মধ্যে এটা করবা, এটা করবা না। ক্যালকুলেটারের পিছনেও দেখবা, এখনই যদি দেখো তুমি দেখবা ওখানে লেখা আছে যে এটারে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিন না, এরকম কিছু লেখা আছে। ঠিক একই রকমভাবে এ আর বি তোমাকে দিয়ে দেওয়ার মানে হইলো, তোমাকে এই ফাংশনের ডিজাইনার বা যন্ত্রটা যে তৈরি করছে সেই নির্মাতা, মানে তোমাকে সেই ইঞ্জিনিয়ার বলে দিচ্ছে যে এটার মধ্যে কি কি ইনপুট দেওয়া যাবে ভাই দিয়ে নোগলাই, আর কি কি আউটপুট আসতে পারে সেটা বলে দিছে। এখন রেঞ্জের বাইরে কি আউটপুট আসতে পারে একটু ভাইবে দেখো। যখন তোমরা ফোন চার্জ করো, ফোন গরম হয় না? সাব্বির, মাঝে মাঝে গরম হয় না? জি ভাইয়া। আবার তোমরা দেখছো যখন আমরা মানে চালের গুঁড়া করতে, চাল ভাঙার মেশিনে দেই, তখন গুঁড়ার সাথে কিছু কিছু পাথর বা ময়লা বেরোয় আসে না? যে পাথর বা গরম হয়ে যাওয়ার যে ঘটনা, ওইটা কিন্তু ইনপুটের জন্য আসে নাই, ওটা হলো সিস্টেমের অসুবিধার কারণে হচ্ছে। ওই সিস্টেম থেকে কিছু গার্বেজ ভ্যালু আসতেই পারে, যেটা ইনপুটের জন্য আসে নাই। আউটপুটে দেখতেছো তুমি, কিন্তু ইনপুট দেওয়ার জন্য আসে নাই, ওটা ভুলে আসতেছে। সো এই কোডোমেইন হইল সেই টোটাল আউটপুটটা, মানে সেই গরম হয়ে যাওয়ার ঘটনা সহ চার্জিংটা, বা বলতে পারো চালের গুঁড়া প্লাস ময়লা। আর এই রেঞ্জ শুধুই গুঁড়া, যেটা চাল থেকে সৃষ্টি হচ্ছে। এই হলো পার্থক্য। সো তোমরা এই জিনিসটা এখন বুঝে ফেললা যে রেঞ্জ আর কোডোমেইনের কী পার্থক্য হইতে পারে, আর এই জিনিসগুলো আসলে ফাংশনের মধ্যে কেমনে লেখে। সো অনেক সময় আমি দেখছি তোমাদের বইয়ের মধ্যে এরকম প্রশ্ন আছে, এই ফাংশনটা এইভাবে দিয়ে বলতেছে ডোমেইন বের করো, এভাবে দিয়ে এর মান দিয়ে দিছে, এ জিনিসটা কি সেই সেটটা দিয়ে রাখছে। সো ছাত্ররা আবার দেখি কষ্ট করে অনেকক্ষণ বইটা 5-10 মিনিট ধরে অঙ্ক করে ডোমেইন বের করে। তোমাদের ফাংশন পরিচিতি বলতে কিছু মাথায় যদি না থাকে, তাহলে তোমরা এরকম কাজ করতে পারো। এইখানে দেখো বলে দিছি এটা ডোমেনের সেট, পাশে দেওয়া রয়েছে, তুমি কেন ডোমেনের সেট বের করতে যাবা, অঙ্ক করতে যাবা বা চিন্তা করতে যাবা? তুমি কি বোকা? এই ধরনের অঙ্ক দেখবো বইয়ের মধ্যে আছে, লেখছে এই ডোমেন দিয়ে জিজ্ঞেস করতেছে ডোমেন নির্ণয় করো। সো এটা আবার করতে চায় না। যাই হোক, একটা ফাংশনে ইনভার্স ফাংশন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আমরা, ওইখানে ফিরে আসি। একটা ফাংশন দেওয়া রয়েছে এরকম সেট ফরম্যাটে, অন্য আকারে। এটাকে যদি এটা ডোমেন বলি, ডোমেন হলো ইনপুটগুলা 2, 3, 5 ডোমেনের সেট। এটা আউটপুট পাচ্ছি যেটা, এগুলাকে রেঞ্জ যদি নিই 3, 4, 5, 3, 4, 6, সেটাকে রেঞ্জ বললাম। এটার ইনভার্স ফাংশন হবে এই 3-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, 4-এর জায়গায় 3, মানে উল্টা হবে। এবার রেঞ্জকে ইনপুট হিসেবে দেব 3, 4, 6, আর আউটপুট হিসেবে এগুলাকে পাবো 2, 3, 5। এই আসো নাকি তোমরা? না ঘুমাই গেছো? সুপ্ত আছো? সুপ্ত শুয়ে পড়ছো নাকি? না, শুয়ে পড়ি নাই। জাগো জেগে ওঠো। আচ্ছা,
এটা লিখছি ডোম, ওইটা লিখছি ডোমেন, রাগ করবে নাকি? নাকি দুইটার মধ্যেই পার্থক্য করার চেষ্টা করতেছি আমি? ডোমেন বানাম হয়েছে কিনা ঠিক নাই। যাই হোক, আমার ক্লাসে তো তোমরা জানোই বানাম টানাম ভুল হয় সব। আচ্ছা যাই হোক, এখন আসো ইনভার্সের ডোমেন যদি জিজ্ঞেস করি তাহলে কি হবে? 3 4 6। আর এটা রেঞ্জ কি হবে? 2 3 5। একটা মজার কথা এখন খুব সুন্দর করে লিখে রাখো সবাই, মূল ফাংশনটার ডোমেন ইজ ইকুয়াল টু ইনভার্স ফাংশনটার রেঞ্জ, আর মূল ফাংশনটার রেঞ্জ ইজ ইকুয়াল টু ইনভার্স ফাংশনের ডোমেইন। ওকে, একটা মজার ঘটনা এখন দেখব। আমাকে এই যে ফাংশনটা দেখতেছো এটাকে সবাই ইনভার্স করো তো, ইনভার্স করে আমাকে এই রেজাল্টটা বলো। ইনভার্স ফাংশনের হ্যাঁ 4 তাড়াতাড়ি বলো। 2 4 3 6 5। আচ্ছা, যদি তোমাকে বলা হয় এটার ইনভার্স ফাংশন বের করো তাহলে অ্যান্সারটা কি লিখবা? সুরায়া মিম আছো? হলি ক্রসের কে আছো? জি ভাইয়া বলেন। এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করে বলো তো আমাকে, অ্যান্সারে কি লিখবা? এটার ইনভার্স ফাংশন নির্ণয় করো বলছে। স্যার মানে ডোমেন আর রেঞ্জ চেঞ্জ করে দিব। বলো অ্যান্সার বলো আমাকে, আমি জানি না কি করে দিবা। অঙ্কটা অনেক বেশি কঠিন না, 1 মিনিটে হয়ে যাওয়ার কথা। ভাইয়া এটা প্রথমটা হবে, প্রথম ক্রোমোজোমটা হবে হচ্ছে 4,2, তারপর এটা তো ফাংশনই না। হ্যাঁ, এতক্ষণ পরে এর জন্য তো হলি ক্রসে ডাক দিলাম, কাজে লাগবে তো, মাথার মধ্যে বুদ্ধিওয়ালা মানুষ লাগবে। ফাইন্ড দ্য ইনভার্স অফ দিস ফাংশন, অ্যান্সারটা হবে এইটা, কিন্তু ইনভার্সটা ফাংশন না, সেটা ধরতে পারা দরকার তো। এটার অ্যান্সার হবে, এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই। স্যারকে বুঝাই বলতে হবে তোমার যে স্যার আপনি ইনভার্স ফাংশন চাচ্ছেন, এটার ইনভার্স পসিবল, বাট এটা ইনভার্সটা ফাংশন না স্যার, আপনি ফাংশন বের করতে পারবেন না ইনভার্স এটার। এই যে দেখো 4 2টা আছে, বুঝছো? মান্নান, সুপ্ত, সাব্বির, সবাই বুঝছো না বুঝো নাই? একই ইনপুট আলা দুইটা উপাদান পাওয়া গেলে সেটাকে ফাংশন বলা যাবে না। তোমার খাতায় সংজ্ঞা লেখা আছে বা স্ক্রিনশট নেওয়া আছে তোমার ফোনে, রাইট? তোমরা কি বুঝছো না বুঝো না একটু বলবা, কেউ আসো যে বুঝো নাই? আচ্ছা, কেউ নাই। এখন হাউ টু ফাইন্ড ইনভার্স, নর্মাল রুলটা কি সেটা দেখো। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 2x হয়, সেটাকে নর্মালি ওয়াই ধরবা, এফ অফ এক্সকে এভাবে করে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এখান থেকে এক্সের মানটা বের করে আনবা। সব কিছুকে বামে নিয়ে আসবা, সরি সব কিছুকে বামে নিয়ে আসবা না, এক্সটাকে বামে নিয়ে আসবা আর সব কিছুকে ডানে দিয়ে দিবা। তাইলেই হবে কি, এক্স জিনিসটা কি ছিল? এই জিনিসটা তো ইনপুট হিসেবে দিচ্ছিলা, ডোমেনটা ছিল। এখন যদি ডোমেনটা বামে যায়, আমার এইখানে ডোমেনটা অ্যান্সার হিসেবে আসে, মানে আমি চাচ্ছি এই ফাংশনটাকে ইনভার্স করে দিতে, মানে আউটপুট হিসেবে ডোমেন পাবো, ইনপুট হিসেবে রেঞ্জ দেব। সো রেঞ্জ আসলে কি? রেঞ্জ তো এই ওয়াইটাই, এইটুকু 2xটাই আসলে রেঞ্জ না, যেটাকে আমি বলতেছি ওয়াই। তার মানে ওয়াই জিনিসটাকে ডানে নেব, এই ওয়াই বসায় দিলে আউটপুট হিসেবে এইটা পাবো, মানে এক্স পাবো। এরকম ঘটনা ঘটাইতে পারলেই তো আসলে ডোমেন রেঞ্জ হয়ে গেছে, রেঞ্জ ডোমেন হয়ে গেছে। জিনিসটা বুঝতে কষ্ট হইতেছে কি কারো? যে বুঝতে পারতেছো না সে আবার দেখো চিন্তা করে, এইটাই তো ওয়াই, এইটাকে আমি এখন ইনপুট দিতে পারতেছি, তাহলে এই জিনিসটা কি আউটপুট হিসেবে কি পাচ্ছি একটু দেখো। আউটপুট হিসেবে পাচ্ছি কিন্তু এক্স। এক্স কি? এক্স তোর ডোমেনটা। তো এটার এই যে জিনিসটা দেখতেছো সেটার মধ্যে আউটপুট হইল এক্স, ইনপুট দিতেছি ওয়াই, তার মানে ইনপুট দিচ্ছি রেঞ্জ আর আউটপুট পাচ্ছি ডোমেন। সো সোজা কথা হইল রেঞ্জকে ওয়াই ধরে এক্সটাকে বামে নিয়ে আসতে পারলেই, ডানে সব ওয়াইকে নিয়ে গেলেই এই জিনিসটাই আসলে আমার ইনভার্স হয়ে গেছে, সোজা কথা। তো এটাকে আমি একটু ফর্মাল ওয়েতে লিখতে পারি, এফ ইনভার্স অফ ওয়াই, মানে এই এক্সটা আসলে কি জিনিস? ডোমেন। এই ডোমেনটা এখন কিসের ফাংশন? ওয়াইয়ের ফাংশন। তাই আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ, ইনপুট নিচ্ছে ও ওয়াই, আউটপুট দিচ্ছে ওয়াই বাই 2। এইটাকে এখন আমি যেহেতু ওয়াই ধরে আনছিলাম, প্রশ্নের মধ্যে এক্স দিয়া জিনিসটা ছিল, তো সব কিছুকে আবার এক্সে নিয়ে যাওয়ার জন্য আমি এখন ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলাম।
ইনভার্স ফাংশনটা পেয়ে গেলাম। এইটাই মূলত এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করার বেসিক প্রসেস, যেটা তোমরা শিখলা এখন। এই প্রসেসে যে কোনো ইনভার্স বের করব সেটা ঠিক আছে, বুঝলাম, কিন্তু শর্টকাট মেথডে ইনভার্স বের করা শিখবো আমরা যদি ভগ্নাংশ থাকে। এরকম কোনো ফাংশন থাকলে, এরকম কোনো ফাংশন আগে উদাহরণ হিসেবে দেখাই। y ইজ ইকুয়াল টু ধরো 3x মাইনাস 2 4x প্লাস 5 আছে। এটাকে তোমার এখন কি করতে হবে, y দিয়ে গুণ করতে হবে, 4xy প্লাস 5y। সব x কে বাম পাশে নিয়ে আসার চেষ্টা করতে হবে, যা যা করতে পারো করো আর কি। এরপরে কি করা যেতে পারে, x কমন নিতে পারি। এই তো কাজ হয়ে গেছে প্রায়, তাই না? কাজ অনেকখানি হয়ে গেলেও মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও উপরে নিচে, তাহলে মনে হয় এটা দেখতে সুন্দর লাগবে। ডিভাইডেড বাই 3 মাইনাস 4y, 3টা আগে এসে যাবে, ওটা পরে চলে যাবে। মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে তো তাই হবে, উপরে নিচে গুণ করছি। ওকে, গুণ করি নাই, গুণ করছি বলছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা তো দেখলাম আমরা এই ফাংশনটার ইনভার্স কেমনে বের করে। এটা শর্টকাট আছে, শর্টকাট মেথডটা দেখো। যদি এরকম কোনো ফাংশন থাকে যেখানে এখানে মাইনাস আছে, সেইখানে তুমি কি করবা, এই জায়গায় এ বি সি ডি দ্বারা বোঝাচ্ছে কনস্ট্যান্ট, শুধু যে কোনো একটা ভ্যালু আর কি, কোনো এক্স ওয়াই ছাড়া 1 2 3 4 যে কোনো মান হইতে পারে। এই এ কে ডি দ্বারা রিপ্লেস করে দিবা, এটাকে এইটার জায়গায় বসাই দিবা আর ওইটাকে ওর জায়গায় নিয়ে আসবা। এই যে ডি এ জায়গায় বসাই দিলে ইনভার্স হয়ে যাবে এক লাইনে, মানে 1 2 3 4 5 6 লাইন করতে হবে না, 6 লাইন এক লাইনে ইনভার্স বের হয়ে আসবে। সো তোমাকে যদি আমি দেখাই করে, যদি তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া থাকে f of x is equal to 3x plus 1 2x minus 5, এটার ইনভার্স আসলে কত হবে, শর্টকাটে যদি বের করি অ্যান্সার হবে 5x plus 1 2x minus 3। এই যে 5 দিয়ে 3 জায়গায় রিপ্লেস করে দিছি, 3 দিয়ে 5 এর জায়গায় নিয়ে আসছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাই আপনি যে 5 অঙ্কটা করে রাখছেন এইটা শর্টকাটে করে দেখান, তাহলে সেটা বুঝি, এটা বড় করে করছি এত বড় করে, এখন এটার মধ্যে শর্টকাটটা খাটিয়ে দেখান। খুব সহজেই কাটানো যাবে। দেখো আমি বলছি নিচে এইখানে মাইনাস থাকতে হবে, এখানে মাইনাস তো এখানে নাই, নাই তো জোর করে বানাই নাও। এবার মাইনাস চলে আসছে, এবার মাইনাস 5কে এটার জায়গায় রিপ্লেস করে দাও, তাহলে ইনভার্স ফাংশনটা কি হবে, মাইনাস 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 4x মাইনাস 3। এটাই দেখো, এই যে এইটার দিকে তাকিয়ে দেখো, এটাই আসছে না ইনভার্সে, সেম থিংস। যেটা আমরা 6 লাইন করে করছি ওটা এক লাইনেও করা যায়। তোমরা বুঝছো কিনা একটু বলো, শর্টকাটটা বুঝছো নাকি? সুপ্ত, সাব্বির, বকুল, ওকে, যদি বুঝে থাকো ভালো কথা। আমরা ইনভার্স বের করার শর্টকাট শিখলাম, এক্সাম্পল হিসেবে এটা দেখলাম। এই যে আবার এরকম এক্সাম্পল দেখলে এটার অ্যান্সার হবে। দুটো এক্সাম্পলও দেখে ফেললাম। চলো এটা এই পুরো পাতাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখা হয়, যেটা ফাইন্ডিং ডোমেন রেঞ্জ। আচ্ছা এটার মধ্যে যাব আগেই না, আরেকটু জিনিস শিখে নিই। চলো ডোমেন রেঞ্জ নেক্সট ক্লাসে শুরু করব। আজকে সাবমিটের মনে হয় প্রথম ক্লাস, আজকে এত পড়ায় ফেলাইলে বেচারা কষ্ট পাবে। আচ্ছা দেখো, আমরা ম্যাপিং শিখবো। ম্যাপিং খুব সহজ জিনিস। এ থেকে বিতে বর্ণিত ফাংশনের ম্যাপিং এর মধ্যে এ কে ধরবো সন্তান আর বি কে ধরবো মা, ব্যাস কাজ শেষ। দেখো এ আর বি, এখানে 1 2 3 লেখা আছে, 4 5 6 লেখা আছে। 1 এর সাথে 4 এর রিলেশন আছে, 2 এর সাথে 5 এর আছে, 3 এর সাথে 6 এর আছে। এ থেকে বিতে বর্ণিত মানে এইখান থেকে এই সন্তানটাকে, এই সন্তানের গলায় ছুরি ধরতেছি, ওই পাশে ওর মা কাঁদতেছে, তার মানে এর সাথে ওর রিলেশন আছে, বের করতেছি। আচ্ছা
এই যে ম্যাপিংটা করা হয়েছে, ম্যাপিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে, এটা কি ফাংশন? এক সন্তানের একটা মা পাওয়া যাচ্ছে, এক সন্তানের একটা মা পাওয়া যাচ্ছে, এক সন্তানের একটা মা, তার মানে এটা ফাংশন, চলবে, কথাটা বাস্তবের সাথে মিলে, তো এটা ফাংশন। ওকে, আমরা আরও দেখি। এই ম্যাপিংটা খেয়াল করো, এ বি, ধরো 1 2 3 ABC এরকম আছে, এটা কি ফাংশন? এক সন্তানের একটা মা পাওয়া যাচ্ছে, আবার এই দুইটা সন্তানের একই মা পাওয়া যাচ্ছে, আবার এই মহিলার দেখা যাচ্ছে কোনো সন্তানই নাই। এটা তো বাস্তবে হইতেই পারে, কারো একটা সন্তান। হ্যাঁ, এটা ফাংশন, রাইট, গুড। সো এটা ফাংশন, ইয়েস, এটা হইতে পারে বাস্তবে, কিন্তু এটা তো মা সন্তান দিয়ে বুঝলাম। এই জিনিসটার মানে কি? এটা ইনপুট দেই না, আউটপুটের মধ্যে চলে আসছে। এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম মেশিনের ম্যাল ফাংশনালিটি, বা আমরা যদি বলি ময়লাটা ছিল না আমাদের, সেটাই হলো এটা ফাংশনের এক্সট্রা আউটপুট, যেটা বের হয়ে আসতে পারে। ইনপুট দেই নেই, ইনপুটের জন্য আসে না, এটা অটোমেটিকলি বের হয়ে আসছে। সেই আউটপুটটা হলো এই সি, কোনো ইনপুটের সাথে ওর সম্পর্ক নাই, হলো ময়লাটা। এখন আরও কিছু, আরেকটা দেখো, দুটো রসগোল্লা বানাইলাম, আপনি খাই ফেলো না কেউ, এ বি সি। ওকে, এবার দেখো এটা কি ফাংশন বাচ্চারা? না। সাব্বির? না, গুড, ভেরি গুড, এটা আসলে ফাংশন না। তো আমরা এই যে ম্যাপিং এর মাধ্যমে ফাংশন কারে বলে সেটা চিনলাম। আর ফাংশন বের করার জন্য ম্যাপিং এর সাহায্যের ক্ষেত্রে মা সন্তানের সম্পর্কে চিন্তা করব, তাহলে এই ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন কাকে বলে, এটা লাস্ট টপিক আজকে পড়ব। অনেক মাথা ঠান্ডা থাকতে হবে এটা বোঝার জন্য। নর্মালি এক এক ফাংশন বের করার প্রসেস যদি বলি, খুব সহজ, জিনিসটা বোঝা কঠিন কিন্তু প্রসেস খুবই সহজ। ধরবা যে কোনো x1 x2 বিলংস টু ডোম f, তারপরে করবা কি f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2 এর সমান লিখে দিবা। তারপরে 3 নম্বর কেসে দেখবা x1 কি x2 সমান হচ্ছে নাকি হচ্ছে না, সেটা চেক করবা। যদি সমান হয় বলবা 1 1, আর নাইলে বলবা 1 1 না। বাস, প্রসেস এতটুকুই, সহজ খুবই। আর 1 1 ফাংশনের বেসিক কথা হলো এক সন্তানের এক মা। আমার এক ছাত্র করছিল কি, ছাত্রটা এখন মনে হয় অস্ট্রেলিয়া আছে, সে বলছে কি, আমার বলতেছে তাহলে এক সন্তানের এক মা, এটা হইলেই 1 1 ফাংশন বা এক এক ফাংশন হবে। তাইলে ভাই এই কথাটার উল্টে বলা যাবে না, এক মায়ের এক সন্তান হইলেই ফাংশনটা এক এক ফাংশন হবে? তোমাদের হোমওয়ার্ক এটা, এই কথাটার উল্টে বললেও কি সত্য হবে? আমাকে জানায়ও। ওই প্রশ্নটা করছিল যে এক মায়ের এক সন্তানের এক মা, এই কথাটা হলো একক ফাংশনের বেসিক থিম, বেসিক কথা। কিন্তু ও যেটা বললো এক মায়ের এক সন্তান, সেটার সাথে মানে কোনো ঝামেলা হয় কিনা একটু দেখো আর কি, আর কিছু বললাম না। আচ্ছা, এখন দেখো এটার বেসিকটা কি, আমরা যে প্রসেস বললাম একটু আগে, সেটা কি আসলে করতেছিলাম আমরা। একটা অঙ্ক করে দেখি, তারপরে আবার বলি। ধরো এটা ফাংশনটা দেওয়া আছে, এটা এক এক কিনা যাচাই করতে হবে। তুমি লিখবা x1 x2 বিলংস টু ডোম f এর জন্য f অফ x1 ইজ ইকুয়াল টু f অফ x2 হবে যদি ও কেবল যদি, এটা ম্যাথমেটিক্যাল ভাষা আর কি, এইটা ইজ ইকুয়াল টু এটা হয়। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করলে দেখতেছি x1 দুই দুই কাটা, x1 ইজ ইকুয়াল টু x2 হয়ে গেছে। তার মানে হলো এই ফাংশনটা 1 1, মানে ইয়েস এটা এক এক ফাংশন। এই খাইছে কে যেন কল দিচ্ছে।
কল এখনো বাজতেছে কেমনে করে? আচ্ছা, একাধিক ট্যাব খুলে রেখেছি আমি। ফিরে আসি, যে কথাটা বলতেছিলাম, এইভাবে করে এক এক ফাংশন তোমরা 19 নির্ণয় করে আসছো। এক এক ফাংশন কারে বলে না বলে সবই তোমরা জানো আর কি নর্মালি। বাট আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো এটার বেসিকটা কি, মানে এটা এখানে ক্যান করলাম এই জিনিসটা এরকম ভাবে। তোমরা কি কেউ বলতে পারবা যে এখানে আসলে করা হইতেছে এটা কি? আমরা এফ অফ এক্স ওয়ান এক্স টু সরি এফ এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডোম এফ বলার পরে এফ অফ এক্স ওয়ান ইজ ইকাল টু এফ অফ এক্স টু লেখা করতেছিটা কি? এটার বেসিকটা কি? এটা এক এক ফাংশন হলো কেমনে? এটা এই কাজটা দ্বারা কেমনে বোঝা যাচ্ছে যে এক মায়ের এক সন্তান, সরি এক সন্তানের একটা মা, সেটা কেমনে বোঝা যাচ্ছে? কে বলতে পারবা? 19 এটা করে আসছো তোমরা যতদূর আমি জানি। সাবমি 19 ছিল এটা? জি ভাইয়া। কোনো বেসিক বলতে পারবা এটা কি করতেছ, রিজনটা কি? অঙ্ক করছি কিন্তু বেসিকটা ভাইয়া জানি না। আচ্ছা 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 ঠিক আছে, বলে ফেলি, সময় নষ্ট না করলাম। দেখো, যখন তুমি বলতেছো এই লাইনটার দিকে খেয়াল করো, এফ এক্স ওয়ান এক্স টু ডোম এফের মধ্যে বিলং করে। ডোম এফ জিনিসটা কি? ডোমেন হলো এই যে এটা, মানে সন্তানগুলা। আর তুমি বললা এক্স ওয়ান এক্স টু এই দুইজন হইলো, দুইটা নাম ধরে বললা, ধরো এটা হলো রহিম, এটা হলো করিম। রহিম করিম এই দুইজন হইলো দুইটা সন্তান, নাম বললা জাস্ট। এরপরে তুমি কি করলা, এখানে কি করলা দেখো তো, আগে এটার ভাঙা বুঝো। যদি রহিম এক্স ওয়ান নাম হয়, সেটাকে এফের ভিতরে ঢুকিয়ে দিলেই আউটপুট হিসেবে কি পাবো? ওর মা পাবো না, এক্স ওয়ানের মা পাবো না। কথাটা বুঝছো তোমরা কি বলতেছি? যখন আমি এখান থেকে টেনে তীর চিহ্ন দেবো তখন ওর মাকে পাবো না, এই যে মম। আবার এফ অফ এক্স টু যদি বলি, এটা কি আসলে? এক্স টু এর মা। কথাটা বুঝছো বাচ্চারা? কেউ কোনো কথা বলো না, কিছুই বলো না নাকি? হ্যালো, ওকে বকুল, থ্যাংক ইউ কথা বলার জন্য। আচ্ছা, এতটুকু তোমাদের বোঝা উচিত যে যদি এখানে ইনপুট হিসেবে সন্তানটা দেয়, আউটপুট হিসেবে এফ অফ এক্স টু বা যেটা বলতেছি এটা তো আসলে ওর মাটাই বের হতেছে বেসিক্যালি। এখন ইনপুট দিয়ে মা বের করলাম, ওকে। এক্স ওয়ান এক্স টু দুইটা নামের, রহিম আর করিমের মা হইলো এরা দুইজন, একটা হলো এফ অফ এক্স ওয়ান, একটা হলো এফ অফ এক্স টু। এখন আমি কি করলাম খেয়াল করে দেখো, একটা সমান চিহ্ন দিয়ে দুটো সমান বললাম। এই কথাটার মানে কি? এই সমান লেখাটার মানে কি? এটা বলতে পারতেছ কেউ? সমান লেখার মানে হইলো আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ গুড, ভেরি গুড, এক্স ওয়ান আর এক্স টুর যে মা এরা ভিন্ন ব্যক্তি না, একজনই মা। তার মানে আমি ধরে নিচ্ছি এক্স ওয়ান আর এক্স টুর মা একজনই, এখানে থাকা কেউ একজন। এরপরে আবার কি করতেছি দেখো, এইটুক স্টেপ, তিন নম্বর স্টেপে আমরা চলে আসছি। তিনটা ধাপ বুঝে ফেলছি, আরেকটা লাস্ট ধাপ বুঝতে পারলে কাজ হয়ে যাবে। এখন আমি ইকুয়েশনকে সলভ করার সময় বাস্তবতা ব্যবহার করে যে সম্পর্কটা আছে ফাংশনের মধ্যে সেটা অ্যানালাইসিস করে যদি আমি অ্যান্সার পাই এই দুইটা সমান, তার মানে কি? তার মানে হইল এই যে রহিম আর করিম বলতে যে দুইজন মানুষ মনে করতেছিলাম, অঙ্ক ক্যালকুলেশন করার পরে ফাংশনের সমস্ত লজিক ব্যবহার করে আমাকে অ্যান্সারে বলতেছে যে আপনি যারা রহিম আর করিম মনে করছিলেন এইটা আসলে একজনই, দুইজন আলাদা মানুষ না। এই কথাটা গণিত আমাকে বলা মাত্র আমি কি বুঝতে পেলাম জানো? আমি যে ভাবতেছিলাম যে কোনো একটা মা পাওয়া যাবে যার দুইটা সন্তান আছে, সেরকম কোনো মা নাই। বেসিক্যালি একটা সন্তানের একটাই মা আছে, এটা প্রমাণ হইল এইটুকু দ্বারা। এই অ্যান্সারটা আসা মানে হইল তাই। আর যদি এরকম হইতো যে অ্যান্সারের মধ্যে দেখা গেল এক্স নট ইজ ইকাল টু এক্স ওয়ান নট ইজ ইকাল টু এক্স টু আসলো, তার মানে এখানে আরেকজনকে পাওয়া গেছে। রহিম আর করিম দুজন আলাদা ব্যক্তি যার একটা মা আছে, তার মানে দুইটা সন্তানের একটা মা আছে, এক সন্তানের এক মা তো রইল না। তখন আমরা বলতে পারি যে এটা 1-1 ফাংশন না। এটাকে বলতে পারি 1-1, এটাকে বলতে পারি নো, নট 1-1। আমি জাস্ট
সবার উদ্দেশ্যে আবার একবার ডিভিশন করে দিচ্ছি। x1 x2 নাম দিয়ে ডোমেনের সদস্য ধরছি, মানে হলো x1 x2 দুইটা সন্তান নিছি। তারপরে ফাংশনের ভিতরে ইনপুট দিয়ে আউটপুট বের করছি f of x1 f of x2, যেটা আসলে x1 এর মা আর x2 এর মা দুইটাকে সমান ধরে ধরতেছি যে এই মহিলার দুইটা, সরি মহিলা বলা ঠিক হবে না, মেয়েরা এখন মহলে থাকে না, কথাটা অযৌক্তিক। এই মেয়েটার এই মেয়েটার দুইটা সন্তান আছে x1 x2 ধরে নিয়ে আমি গণিত লজিক প্রয়োগ করে দেখতেছি যে x1 আর x2 আলাদা কোনো ব্যক্তি না। তাহলে বোঝা গেল এই একটা সন্তানের এই একটা মাই আছে। অথবা যদি লজিক আমাকে এটা বলে যে x1 নট ইজিক্যাল টু x2, তাহলে বুঝতে পারবো যে ওই ফাংশনের ভিতরে এই দুইটা সন্তানের এই একই মা পাওয়া গেছে, তার মানে এটা এক ফাংশন নয়। তোমরা কি সবাই বুঝতে পারছো বাচ্চারা? বাত সমঝতে হো? জি ভাইয়া।